পাকিস্তানকে প্রথম টেস্টে 104 রানে পরাজিত করলো বাংলাদেশ। পাকিস্তান শুধুমাত্র এই ম্যাচটাই হারেনি, লজ্জায় তাদের মাথাটাও হেট হয়ে গেছে। এতদিন পাকিস্তান ভারতের সামনেই তাদের সমস্ত মান সম্মান খোয়াতো, এই ম্যাচে বাংলাদেশের সামনেও তারা সমস্ত মান সম্মান একেবারে নষ্ট করেছে। ব্যাপারটা হলো, গতকাল পাকিস্তানের সালমান আলী আগা একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন, বাংলাদেশের উদ্দেশ্যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে এই জিনিসটা করে দেখাও, তারপর তো বুঝবো, তারপর তো খেলা হবে। বাংলাদেশ সেই চ্যালেঞ্জটা নিয়েছে এবং পঞ্চম দিনের শেষে বাংলাদেশ বলে গেল চ্যালেঞ্জ নিবি না সালা। ব্যাপারটা হলো, সালমান আলী আগা গতকাল মানে চতুর্থ দিনের শেষে তিনি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে বাংলাদেশের যদি সাহস থাকে তাহলে তারা 260 রানের একটা টার্গেট আমাদের দিক, হাতে 70 ওভার মতো থাকবে এবং আমরা সেই রানটা চেস করার জন্যই খেলবো। কিন্তু মেবি বাংলাদেশ সেটা করবে না, মানে এমনটাই বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশের সাহস নেই, তারা করবে না, তারা ম্যাচ ড্রয়ের জন্য খেলবে ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশ, নাজমুল হোসেন শান্ত সেই চ্যালেঞ্জটা নিয়েছে। তিনি 268 রানের টার্গেট পাকিস্তানের সামনে সেট করেছে, যদিও তখনও উইকেট হাতে ছিল, মানে ইনিংস ডিক্লেয়ার করে তিনি 268 টার্গেট দিয়েছেন, মানে বোঝাই যাচ্ছিল তিনি সিরিয়াসলি চ্যালেঞ্জটা নিয়েছেন। যদিও সেটা সেই সময় একটু বোকামি মনে হচ্ছিল, কারণ একটা উইকেট হাতে রয়েছে, তুমি আরো 10-12 রান করো না, 20 রান 25 রান, যত রান হবে তোমার জন্য ভালো। তুমি অ্যাকচুয়ালি রিস্ক নিচ্ছ, এরকম 268 টার্গেট সেট করে দিয়ে পাকিস্তানকে তুমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছ যে তোমরা জিততে পারো, জিতে দেখাও, মানে রিস্কি ব্যাপার ছিল। কিন্তু এই যে চ্যালেঞ্জটা নেওয়া, এখানেই বাংলাদেশ জিতে গেছে। এবং এই সালমান আলী আগা যেটা বলেছিলেন যে ভাই করে দেখাও, 260 টার্গেট দিয়ে দেখাও, সেই টার্গেট চেস করতে গিয়ে তারা একেবারে পুরো লেজে গোবরে হয়ে গেল। 163 রানে পাকিস্তান অল আউট। 268 টার্গেট তারা চেস করতে এসে 163 অল আউট, তারা 260 চেস করবে বলেছে। সালমান আলী আগা করেছেন 26 রান। তিনি বলতেই পারেন যে আমি তো 26 করেছি, বাকি 10 জন মিলেও যদি 26-26 করতো তাহলে তো আমরা জিতে যেতাম। কিন্তু ক্রিকেটটা তো এভাবে খেলা হয় না, তাই না? ক্রিকেট দলগত খেলা, এবং 50%-এর বেশি ব্যাটার খুব বাজেভাবে আউট হয়েছেন, খুবই কম স্কোরে আউট হয়েছে। পাকিস্তান 163 অল আউট, বাংলাদেশ প্রথম ম্যাচে 104 রানে জিতল। দেখুন, এই যে আমি শুরুতে বললাম না যে পাকিস্তানের লজ্জায় মাথা হেট হয়েছে, এর অনেকগুলো কারণ আছে। প্রথম তো এটা। দ্বিতীয়, ম্যাচ চলাকালীন আমি দেখছিলাম একটা সময় উইকেটের পিছন থেকে নয় লিটন দাস নয়তো শান্ত, মেবি লিটন, আমি শিওর নই, তিনি বলছেন, তখন রিজওয়ান ব্যাটিং করছেন, তিনি বলছেন যে এই রিজওয়ানের পাকিস্তানি কোনো রেপুটেশন নেই, একে বোলিং কর, একে আউট কর, এরকম একটা ব্যাপার। মানে ভাবো, উইকেটের পিছন থেকে রিজওয়ানকে বলা হচ্ছে যে এই রিজওয়ানের পাকিস্তানের কোনো রেপুটেশন নেই, এবং কিছুক্ষণের মধ্যেই তিনি নাহিদ রানার বলে একেবারে ক্লিন বোল্ড, বল ছাড়তে গিয়ে ক্লিন বোল্ড হয়েছে। তো আমার অনুরোধ, লিটন বা শান্ত যেই বলেছেন যে নেক্সট টাইম থেকে এগুলো ইংলিশে বলা হোক, তাহলে একটা মানে স্লেজিং টাইপের ব্যাপার তৈরি হবে। বাংলা তো রিজওয়ান বুঝবেন না, তাই না? সুতরাং ইংলিশে বলা হোক, একটু বুঝতে পারবেন রিজওয়ান, এবং সেটা শুনে হয়তো একটু রেগে মেগে দুটো ছক্কাও মারবেন, কিন্তু খেলা দেখতে মজা আসবে, খেলাটা আরো জমবে। যাই হোক, দিনের শেষে বাংলাদেশ ম্যাচটা জিতেছে, পাকিস্তান গোহারা হারলো যাকে বলে। এবং পাকিস্তানের টেস্ট দলের এই হাল সত্যি খুবই, মানে আনপ্রেডিক্টেবিলিটির একটা লিমিট থাকে, পাকিস্তান সেই সবকিছু লিমিট ক্রস করে গেছে। বাংলাদেশ ভালো জয় পেয়েছে, এবং ফ্যাক্ট হলো কোনো একজন বা দুজন প্লেয়ার এই জয়ের পিছনে কারিগর কিন্তু নন। এই জয়টা বাংলাদেশের দলগত জয় বলতে পারি। প্রথমেই নাম করতে হচ্ছে নাজমুল হোসেন শান্তর কথা। প্রথম ইনিংসে সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসেও প্রায় সেঞ্চুরির কাছে পৌঁছে গেছিলেন, একটুর জন্য হলো না। অবশ্যই বলতে হচ্ছে মমিনুল হকের কথা, দুটো ইনিংসেই ধৈর্যশীল ব্যাটিং করেছেন, দুটোতেই হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি হয়তো হয়নি, কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে টেস্ট ক্রিকেটে ক্রিজে পড়ে থেকে একেবারে মানে ইনিংস শেষ করতে হয় যাকে বলে। খুব ভালো খেলেছেন। বোলিংয়ের কথা যদি বলতে হয় তাহলে মেহেদী হাসান মিরাজ প্রথম ইনিংসে তার যে 5টা উইকেট ছিল তার মধ্যে অবশ্যই 3টে খুব গুরুত্বপূর্ণ উইকেট ছিল, গুরুত্বপূর্ণ উইকেট মিরাজ কিন্তু তুলেছে। দেখুন, ওডিআইতে মিরাজকে নিয়ে যতই কমপ্লেন থাকুক, আমি নিজে 1000টা কমপ্লেন করেছি, তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তুলেছি, বাট টেস্ট ক্রিকেটে অ্যাটলিস্ট বোলিংয়ের ক্ষেত্রে তার কোনো রিপ্লেসমেন্ট নেই। এবং বাহাতি ব্যাটার যেহেতু ছিল পাকিস্তানের কাছে এতজন, তো মিরাজ অবশ্যই কার্যকরী হবে না, এমনটা আমরা আগে থেকেই জানতাম। এছাড়া উল্লেখ করতে হচ্ছে নাহিদ রানার নাম। নাহিদ রানাকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল, কিন্তু কি বলুন তো, যাকে নিয়ে একটু বেশি আলোচনা হয় সে যদি কোনোভাবে একটু হলেও ব্যর্থ হয়ে যায় তখন তাকে নিয়ে ঠিক সেই পরিমাণ সমালোচনা হয়, ঠিক আছে? একটা বড় কারণ আছে, যারা আলোচনা করেন সবাই আলোচনা করেন এমন তো নয়, কেউ কেউ একটু লুকিয়েই থাকেন যে এ যখন ব্যর্থ হবে তখন তাকে নিয়ে আমরা সমালোচনা করবো। এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। এই যে বৈভব সূর্যবংশী প্রত্যেকদিন ভালো খেলছেন, যেদিন 0 রানে আউট হবেন আপনি দেখবেন সবাই তাকে সমালোচনা করতে নেমে পড়েছে। কিন্তু ব্যাপারটা তো এরকম নয় যে সবাই তার হেটার, এমন তো নয়। কিন্তু ওই যে কিছু মানুষ থাকেন
পর্দার আড়ালে যে এ ব্যর্থ হবে, একে নিয়ে আমি সমালোচনা করব। নাহিদ রানার ক্ষেত্রে অনেকটা তাই হয়েছিল প্রথম ইনিংসে, যে কোথায় গেল পেস, কি করছেন। এবং কিছু মানুষের ধৈর্যের খুবই অভাব, এবং যারা টেস্ট ক্রিকেট দেখেন তাদের তো একটু ধৈর্য থাকা উচিত। নাহিদ রানা প্রথম ইনিংসে খুব একটা ভালো বোলিং করতে পারেনি, কিন্তু তার মানে হবে না, শেষ, দ্বারা কিছু হবে না, কোথায় পেস, নাহিদ রানা পেস দিয়ে কিচ্ছু হবে না। তো এই টাইপের মন্তব্য করে কোনো লাভ নেই। সেকেন্ড ইনিংসে নাহিদ রানা দেখিয়ে দিলেন যে র পেস কাকে বলে এবং র পেস দিয়ে কিরকম উইকেট তোলা যায়। সেকেন্ড ইনিংসে 5টা উইকেট নাহিদ রানা তুলে গেলেন, তাই তো। সুতরাং মিরাজ, নাহিদ, শান্ত, মমিনুল, ইভেন মুশফিকুর ভালো ব্যাটিং করেছেন। সেকেন্ড ইনিংসে তাইজুল, তাসকিনের কিছু গুরুত্বপূর্ণ উইকেট ছিল। সো অল ওভার টেস্ট ক্রিকেট যেভাবে জিততে হয় দলগত পারফরমেন্সে, ঠিক সেভাবেই বাংলাদেশ কিন্তু এই টেস্ট ম্যাচটা জিতেছে। প্রথম ম্যাচে বাংলাদেশে জিতলো অ্যাকচুয়ালি দাপুটে জয়। দু একটা মিনি কামব্যাকও করেছে, যেমন দ্বিতীয় ইনিংসে পাকিস্তান যখন ব্যাটিং করছে। দেখুন, পুরো ম্যাচটা আমার দেখা হয়নি, আমি কিছু কিছু সেশন দেখেছি ধরে ধরে। তো সেই সেশন ধরে ধরে আমি যদি বলি, কামব্যাক ছোটখাটো হয়েছে। যেমন সেকেন্ড ইনিংসে পাকিস্তান মোটামুটি ভালোই এগোচ্ছিল, মনে হচ্ছিল যে লিড নিয়ে নেবে তারা, এবং মনে হচ্ছিল 450-500 হয়ে যেতে পারে। সেখানে যে তারা 400-র কমে আটকে রাখতে পেরেছে পাকিস্তানকে, সেটা অবশ্যই কৃতিত্বে। সো অল ওভার খুব ভালো এই ম্যাচটাই যে বাংলাদেশ জিততো। দেখুন, টেস্ট ক্রিকেটে কথাই আছে যে সেশন ধরে ধরে আপনাকে জিততে হবে, ঠিক আছে। কিন্তু যখন একটা ম্যাচে বৃষ্টি পড়ছে, বৃষ্টি বিঘ্নিত হচ্ছে একটা ম্যাচ, এবং লাস্ট মোমেন্টে সেরকম একটা চ্যালেঞ্জ নেভারেবল সিচুয়েশন তৈরি হয়েছে, তখন যদি এরকম ভাবে বিপক্ষ দলকে জাস্ট খেলা থেকেই বার করে দেওয়া যায়, সেটা অবশ্যই কৃতিত্বের। এবার ইন্ডিভিজুয়াল কিছু পারফরমেন্সের কথা বলি। প্রথমত শান্ত। দেখুন, নাজমুল হোসেন শান্ত এই বাংলাদেশ টিমের বেস্ট ব্যাটার কিনা আমি জানি না, এবং সেটা নিয়ে আলোচনা সমালোচনা থাকতেই পারে, যে শান্ত বেটার নাকি লিটন বেটার নাকি মুশফিকুর নাকি মমিনুল, কে বেটার। কিন্তু এইটুকুনি তো নিঃসন্দেহে বলতেই হচ্ছে যে টিমের সবচেয়ে ভরসাযোগ্য ব্যাটার নাজমুল হোসেন শান্ত। মুশফিকুরকে মিস্টার ডিপেন্ডেবল বলে আমি জানি, কিন্তু শান্ত বিগত কয়েক বছরে যে ভরসার জায়গাটা তৈরি করেছেন সেটাকেও তৈরি করতে পারেনি। হ্যাঁ, শান্ত প্রত্যেক ম্যাচে দারুণ খেলেন, প্রত্যেক ম্যাচে হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি এমনটা নয়, কিন্তু এই সেঞ্চুরির কনভার্সন যেটাকে বলা হয়, ঠিক আছে, মানে হাফ সেঞ্চুরি আমি কমপ্লিট করছি, সেটাকে আমি সেঞ্চুরি অবধি নিয়ে যাব, সেই সেঞ্চুরি কনভার্সন বলুন, বা দরকারের সময় আমাকে একটা বড় রান করে ক্রিজে টিকে থাকতে হবে, অ্যাক্সিলারেট করতে হবে, মানে ইনিংসটাকে বড় করতে হবে, সেই সমস্ত জায়গাতে খুব ভালো নাজমুল হোসেন শান্ত। আপনি শান্ত এবং মমিনুলের একটা বেসিক ডিফারেন্স দেখুন। মমিনুল হলেন সেই টাইপের প্লেয়ার যিনি ক্রিজে পড়ে থাকবেন, ক্রিজে টিকে থাকবেন, একদম শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকার মতো প্লেয়ার। সেই ভারতের বিপক্ষে তার সেই সেঞ্চুরিটা আমার মনে আছে, একদম ক্রিজে টিকে পড়েছিলেন, কোনোভাবেই তাকে আউট করা যাচ্ছে না, ঠিক যেমন ভারতের চেতেশ্বর পূজারা ছিলেন, ঠিক আছে। কিন্তু শান্ত এমন টাইপের প্লেয়ার যিনি, মানে কি বলবো, হাফ সেঞ্চুরি করলেন এবং প্রয়োজন মতো সেই রানটা অ্যাক্সিলারেট করে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সুতরাং আপনি দেখবেন যে হাফ সেঞ্চুরি করার পর তার যে স্ট্রাইক রেট থাকে, সেঞ্চুরি অবধি গিয়ে তার স্ট্রাইক রেট মাঝে মাঝে অনেকটা বেড়েও যায়, ঠিক আছে। একটা দোষ আছে শান্তর, সেঞ্চুরি করার পর আর ধৈর্য থাকে না, সেটাকে যে ড্যাডি 100 করতে হবে, ডাবল সেঞ্চুরি করতে হবে, সেই দিকে আর শান্তর বেশি মাথা ব্যথা নেই, সেটাও তাকে আয়ত্তে আনতে হবে, ঠিক আছে। কারণ বিগ লিগে আপনি যদি যেতে চান তাহলে এই জিনিসটা করতে হবে। বাট শান্ত অল ওভার ভরসাযোগ্য ব্যাটার, এবং দলের প্রয়োজনে তিনি বড় রান করেন, সেঞ্চুরি, হাফ সেঞ্চুরিগুলোকে সেঞ্চুরিতে যে এত ভালো কনভার্ট করতে পারে, সেটা দেখেই কিন্তু বোঝা যায় যে এই প্লেয়ারটা টিকে থাকতে পারে, এইটুকুনি বলতে পারি। মানে টিকে থাকতে পারে ওরকম ভাবে নয়, ক্রিজে টিকে পড়ে আছে ওরকম নয়, মানে দরকারে আমি রয়েছি একদিকে, তোমরা খেলছো খেলো। শান্ত এই দিকটা কিন্তু অবশ্যই খুব ভালো। ওডিআইতেও তার একটা লাস্ট সেঞ্চুরি হলো, টেস্টেও সেঞ্চুরি করেছেন, সুতরাং ফর্মে তো ফিরেছেন, টি-20 তো খেলেন না, সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। সো দেখা যাক শান্তর এই ফর্ম কতদিন দীর্ঘস্থায়ী হয়। বাট এই মুহূর্তে শান্ত বাংলাদেশের সবচেয়ে ভরসাযোগ্য ব্যাটার, এইটুকুনি কিন্তু আমি বলতেই পারি। মমিনুল হক পিওর টেস্ট ক্লাস ব্যাটিং যাকে বলে, যদিও একটা সময় মমিনুল একেবারে অফ ফর্মে, মানে আপ ডাউন চলছিল, কিন্তু যখন ফর্মে থাকবেন মমিনুল একদম পারফেক্ট। এবার দেখুন, শান্ত এবং মমিনুলের উপর একটু বেশি চাপ পড়ছে, এইটুকুনি কিন্তু আমি বলতেই পারি। ওপেনার দুজন পরপর ব্যর্থ। সাদমান, জয় যখন তারা খেলেন, ওই একটা দুটো ইনিংস ভালো খেলেন, কিন্তু অল ওভার আলটিমেটলি ধারাবাহিকতা নেই। জাকিরকেও ট্রাই করা হয়েছিল অতীতে, এবং তানজিদকেও এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছিল। মেবি পরের ম্যাচে আমি জানি না খেলবেন কি খেলবেন না, উইনিং কম্বিনেশন নাও ভাঙতে পারে, কিন্তু ওপেনিং জায়গাটা নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে। একটা টিমের ওপেনিং যদি বারবার এরকম ভেঙে যায়, ওপেনিং যদি দুর্বল হয়, তাহলে মিডিল অর্ডার দিয়ে মানে সবসময় ম্যাচ বার করা যায় না। সুতরাং ওপেনিং নিয়ে কিন্তু ভাবতে হবে। জয় প্রথম ইনিংসে 8, সাদমান 13, দ্বিতীয় ইনিংসে জয় 5, সাদমান 10, তাহলে দুই ওপেনার 4 ইনিংস মিলিয়ে করলেন 21 আর 15, 36 রান, 4টে উইকেট, 2 ইনিংস মিলিয়ে 36 রান।
চাপটা সেই মমিনুল এবং শান্তর উপর পড়ছে এবং এরা অ্যাকচুয়ালি বার করে দিচ্ছেন, উতরে দিচ্ছেন। যদি উতরাতে না পারেন দেন, যদি উতরাতে এরা না পারেন তাহলে কি হবে? তাহলে তো মিডল অর্ডার ভেঙে যাবে এবং সেই আগের পাকিস্তান সিরিজে যেমন হয়েছিল 26-6, তারপরে এসে হাল ধরলেন লিটন এবং মিরাজ, সেরকম পরিস্থিতি তৈরি হবে। সুতরাং সেইটা যেন না হয়, ওপেনারদের দায়িত্ব নিতে হবে, এইটুকুনি আমি বলতে পারি। মুশিয়ার কতদিন খেলবেন আমি জানি না, কিন্তু এই মিডল অর্ডারে একটা কি বলবো খালি জায়গা তৈরি হচ্ছে, আগামী 1-1.5 বছরের মধ্যে হবে, সেই জায়গাটা তো পূরণ করতে হবে এবং ওপেনিং সমস্যাও সমাধান করতে হবে। আদারওয়াইজ ঠিক আছে, দেখুন একটা টিম যদি বাইরের মাঠে গিয়ে, বিদেশের মাঠে গিয়ে, সেনা কান্ট্রিতে গিয়ে টপ টিমের এগেস্টে না খেলে আপনি এই দুর্বলতার জায়গাগুলো ধরতে পারবেন না। যেমন ভারতের ক্ষেত্রে এই দুর্বলতার জায়গা বারবার ফুটে ওঠে বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু স্টিল যতটাই সুযোগ আসছে, এরপরে তো অস্ট্রেলিয়াতে খেলবে বাংলাদেশ, সেখানে দেখা যাবে, কিন্তু আপাতত যতটুকু সুযোগ আসছে তার মধ্যেও যদি এই 2-3টে ব্যর্থতা চোখে পড়ে, বারবার চোখে পড়ে, তাহলে মুশকিল। এবং সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা কিন্তু ওপেনিং জুটি, ঠিক আছে। আদারওয়াইজ ঠিক আছে, ঠিক আছে। এবং 240-9 আজকে যখন বাংলাদেশ ডিক্লেয়ার করলো, মনে হচ্ছিল যে কেন ভাই, কি দরকার? সালমান আলী আগা কি বলেছে? সালমান আলী আগা অ্যাকচুয়ালি মাইন্ড গেম খেলছে, সিম্পল। চ্যালেঞ্জ নেওয়া ব্যাপারটা হলো মাইন্ড গেম খেলা, যে করে দেখাও, করে দেখাও, দম আছে। তো এইরকম সিচুয়েশনে কি হয় বলো তো, লোকে ভেবে না যে ভাই দরকার নেই, থাক আমরা সেফ খেলি। এবং এই 240টা যদি 245ও হতো, এক্সট্রা যদি 5টা রানও অ্যাড হতো, এক্সট্রা যদি 2 ওভারও খেলতো, সেটাও সেই টিমটার জন্য বেটার অ্যাডভান্টেজ। এক্সট্রা 5টা রান হাতে রয়েছে, তো সেটা তারা করেনি। মানে ওই এক্সট্রা 5টা রান হাতে থাকার পরও কিন্তু ম্যাচটা জেতার জন্য যাওয়া যেত, ঠিক আছে। কিন্তু শান্ত বেবি একটু বেশি সিরিয়াসলি চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছেন এবং সেটাও যখন পাকিস্তান পূরণ করতে ব্যর্থ হয়, তখন মানে শান্তর ওই ডিক্লেয়ার করাটা আমার মতে বোকামি। বাকিটা কিভাবে কি ব্যাখ্যা করবেন আমি জানি না, আমার মতে বোকামি ছিল যে ভাই একটাই তো উইকেট, এমন তো না হাতে 5টা উইকেট আছে আর দরকার নেই, আর কত 50 ওভার রয়েছে, না, হাতে অনেকটা সময় ছিল, তুমি একটা, ঠিক আছে, আমার মতে বোকামি। বাকি কে কি করবেন জানি না, কিন্তু ওই সেই বোকামির একটা সিদ্ধান্ত যখন পাকিস্তান সেটা ইউটিলাইজ করতে পারলো না, তারা জাস্ট, তখন ভাই পাকিস্তানকে কিছু বলার নেই। এই ম্যাচটা পাকিস্তান কিছুই করতে পারেনি, গোহারা হেরেছে। বোলিং এর ক্ষেত্রে মিরাজ খুবই ভালো বোলিং করেছেন। আমি আবারও বলছি যে টেস্টে মিরাজের অ্যাটলিস্ট বোলিং নিয়ে তো কোনো প্রশ্ন থাকার জায়গাই নেই। এবং নাহিদ রানা সবশেষে র পেস নাহিদ রানা দেখিয়ে দিলেন। কিছু কিছু ক্ষেত্রে নাহিদ রানা, দেখুন নাহিদ রানা এমন টাইপের বোলার যিনি যদি ঠিকঠাক একটু বোলিং করেন তাহলে খুব ভালো কনফিডেন্স পান, কিন্তু একটু যদি রান খেয়ে যান তাহলে সেই কনফিডেন্সটা সামহাউ চলে যায়। এবং এই জিনিসটা আমি ভারতের বরুণ চক্রবর্তীর মধ্যে দেখেছি, ঠিক আছে। যদি ওটা টি20, এটা টেস্টে আরও বেশি সুযোগ থাকে, আরও বেশি কামব্যাক করার সুযোগ থাকে, কিন্তু একজন প্লেয়ারের হাতে যদি র পেস থাকে এবং সে যদি লাইন লেন্থ মেনটেন করতে পারে, সে একটা সময় বড় জায়গাতে যাবে। অবশ্যই ইনজুরিটাকে ডজ করতে হবে তাকে। আমি দেখছিলাম ডাগ আউটে শন টেট, তার আর কি মুখে বিস্ময় ভরা একটা ওয়াক করার মতো, আরে এটা উইকেট। তো এই জিনিসগুলো ভালো, তিনি ঠিকঠাক মানুষের তত্ত্বাবধানে রয়েছেন। যদিও অতীতেও তো শন টেটের চেয়ে ভালো একজন পেস বোলিংয়ের প্রশিক্ষক ছিলেন, কিন্তু যাই হোক, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনেক কিছু হারিয়ে এসেছে। কিন্তু এবার যেন সেই জিনিসটা না হয়, কারণ পেস বোলিংয়ের উত্থান হচ্ছে বাংলাদেশে, সেটা তাদেরকে মাথায় রাখতে হবে। এবং গুড জব, শেষ ইনিংসে ভালো বোলিং করেছেন নাহিদ রানা। 5টা উইকেট, কত 9 ওভারে 9.5 ওভারে 40 রান দিয়ে 5টা। এবং আমি যেটা বললাম, প্রথম ইনিংসে নাহিদ রানা তিনি 104 রান খেয়েছিলেন, একটা উইকেট নিয়েছেন। সুতরাং এটাই সিম্পল, যে আমি একটু শুরুতে যদি রান টান খেয়ে যাই, বা বাই চান্স যদি আমার মানে একটু অফ ফর্ম চলে, অফ ডে চলে, হতেই পারে, টেস্ট ক্রিকেটে অফ ডে যেতেই পারে, তখন আমার কামব্যাক করা মুশকিল হয়ে পড়ে। তো এই জায়গাটা একটু ফেরত আসতে হবে, তাকে মেন্টার দিয়ে ঠিক করতে হবে যে কেন সমস্যাগুলো হচ্ছে, কিভাবে কামব্যাক করতে হয়। আদারওয়াইজ নাহিদ রানা খুব খুব মানে সুন্দর এগোচ্ছেন, একদম ঠিকঠাক লাইনে আছেন, এটুকুনি বলতে পারি। বাংলাদেশ ম্যাচ জিতলো, পাকিস্তান লজ্জার হার হারলো। মানে ভারতের কাছে হেরেও পাকিস্তানের কি বলবো, যাই হোক, বাদ দিলাম। আরেকটা ম্যাচ রয়েছে, দেখা যাক সেকেন্ড ম্যাচে কি হয়। তবে বাংলাদেশ চ্যালেঞ্জ নিয়ে সেই চ্যালেঞ্জটা জিততে সক্ষম হয়েছে, এটার জন্য অবশ্যই কৃতিত্ব দিতেই হচ্ছে। এবং পাকিস্তান কি হচ্ছে, না ওডিআই না টি20, এবার টেস্টে অবস্থা।